প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার কথায়। আয়ন টিভির স্টুডিও থেকে আমি আছি রাকেশ রহমান আপনাদের সাথে। আমরা কথা বলবো প্রিয় ঢাকা শহর নিয়ে, আমরা কথা বলবো ঢাকার ঐতিহ্য নিয়ে, আমরা কথা বলবো ঢাকায় বেড়ে ওঠা জীবন নিয়ে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে এসেছেন আমার দুজন গেস্ট। আমি একে একে তাদেরকে পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে। আমার ডান দিকে আছেন শারমিন হোসেন বন্নি আপু। আপু, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে ভাইয়া আমাকে ইনভাইট করার জন্য। আর আয়ন টিভিকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর যারা দেখছেন, যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপু আপনাকে। এবং আমার বাম দিকে আছেন রাশেদ মোহাম্মদ, একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী এবং প্রবাসী। আমরা ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখছিলেন আয়ন টিভির পর্দায় ঢাকার কথা অনুষ্ঠান। আমরা কথা বলবো ঢাকার খাবার নিয়ে, আমরা কথা বলবো ঢাকার ঐতিহ্য নিয়ে, আমরা কথা বলবো ঢাকার হারিয়ে যাওয়া সেই দিনগুলো নিয়ে। আমি একে একে চলে যাচ্ছি আমাদের প্রিয় দুজন অতিথির কাছে, শুনবো তাদের মুখ থেকে। মিস্টার রাশেদ, আপনি তো পুরান ঢাকার ছেলে। জি। আপনি কি দর্শকদের উদ্দেশ্যে বলবেন আপনার বেড়ে ওঠা স্কুল এবং কলেজের, মানে কোন স্কুল এবং কলেজ থেকে আপনি বেরিয়েছেন? পুরান ঢাকায় যখনই আমরা বলি তখনই মানুষের কাছে একটা ভাইব আসে যে এটা পুরান ঢাকা মানে এলো ভালো ফুড, ভালো খাবার, কালচার, এইসব জিনিসগুলো। বাট অ্যাজ এ পুরান ঢাকার ছেলে হিসেবে খুবই প্রাউড যে আমি পুরান ঢাকা থেকে, কারণ এখানে অনেক কিছু বলার আছে, অনেক কিছু আমরা দেখে আসছি, এখন আমরা দেখতে পাই না। আমি ছিলাম জুবলি স্কুল থেকে পড়াশোনা করেছি, তারপর আমি ইম্পেরিয়াল কলেজের ঢাকা নিউ মার্কেট, ওখানে যে ইম্পেরিয়াল কলেজ, ওখান থেকে আমি ইম্পেরিয়াল কলেজের নামটা বলেছি বেশ লং টাইম এগো। তো যখনই পুরান ঢাকার এই সকাল থেকে নিয়ে, যখন স্কুল থেকে যাওয়া থেকে নিয়ে কাম ব্যাক টু হোম যে একটা ভাইব ছিল, তখন তো আমাদের কাছে ফোন ছিল না, তখন আমার কাছে ইন্টারনেট ছিল না, তখন জাস্ট আমরা টাইম স্পেন্ড করতাম প্রাকৃতিক নিয়ে বা ফ্রেন্ডদেরকে নিয়ে। সো এই জিনিসগুলো খুবই বেশি মিস করা হয় পুরান ঢাকা থেকে, যেগুলো আমরা দেখতে পাই। দেন সকালবেলা যখন একটা স্পেশাল খাবার, যখন কোনো ব্রেকফাস্টের কথা চিন্তা ভাবনা করি, আমরা বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট ওখানে পাওয়া যায়, যেখানে এখন আর নেই বললেই চলে। ওয়ান অফ দ্য রেস্টুরেন্ট ওয়াজ চৌরঙ্গি রেস্টুরেন্ট। আমরা সকালবেলা ছুটির দিনেই সকালবেলা সব বন্ধুরা মিলে চলে যেতাম চৌরঙ্গি রেস্টুরেন্টে সেই আমলেট আর পরোটা ভাজি খেতে। সো আসলে আমরা খুব মিস করি। দর্শক, আমরা আসলে যদি প্রবাসে না আসতাম, আমরা ঢাকাকে ওইভাবে অনুভব করতাম না। আমরা যদি প্রবাসে না আসতাম, ঢাকার খাবারগুলোকে আমরা ওইভাবে মিস করতাম না। আমরা চলে যাচ্ছি আমার ডান দিকে, বন্নি আপু। আপনি যদি একটু আপনার সূচনাটা বলেন আমাদেরকে, কোন এরিয়াতে আপনি বড় হয়েছেন? অ্যাকচুয়ালি আমি উত্তরাতি বনবটা, ওখান থেকেই ওখানেই আমি বড় হয়েছি এবং পড়াশোনা ওখানেই। দেন ওখানে অ্যাকচুয়ালি আমরা ঢাকার ওদিকে যাওয়া হতো, আমাদের বেড়াতে যেতাম, প্লাস আমরা ওখানে শপিং করতে যেতাম ঈদের সময়। আমাদের উত্তরাতেও অনেক কিছু আছে, আগে ছিল, এখন তো আরও অনেক কিছু হয়ে গিয়েছে। আর ওখানে আমরা আরও অনেক কিছু, যেমন ঐতিহ্য অনেক জিনিস আছে, ওগুলো দেখার জন্য আমরা ওখানে যেতাম, ঘুরতে যেতাম। তো এই তো। আপনি ওই দিনগুলো কি মিস করেন, যে সময়টা আপনারা সকালে স্কুলে, আপনি কোনো শিফটিং স্কুলে পড়তেন না আপু? গার্লস স্কুল না মিক্সড? তাহলে তো আপনাদের শিফটিং ছিল মনে হয়, মর্নিং শিফট মেয়েদের। হ্যাঁ, মর্নিং শিফটে ছিলাম। ওই সময়টা মিস করেন কিনা, শীতের সকাল স্কুলে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আমরা তো অনেক সকালে স্কুলে যেতাম, ফার্স্ট বেঞ্চে বসার জন্য সকাল 6টায় বের হয়ে যেতাম। তো আমরা তখন একদম কেউ ঘুম থেকেই উঠতো না। শীতের সময় তো খুব সিমসাম, মানে ঠান্ডা একটা অনুভব তো। মেয়েরা স্কুলে যেত মর্নিং শিফটে, যারা বেশ কষ্টদায়ক ছিল তো ওই সময়টা। কিন্তু আমি আসলে কিছুই খেয়ে যেতাম না। আমার মা সব সময় বলতো কিছু খেয়ে যাও, বাট আমরা না কিছু, ওই থেকেই মানে একটা গ্যাসেরও প্রবলেম হয়ে গেছে আমার মর্নিংয়ে। একদম সকালে উঠে মানে আমাদের টেন্ডেন্সি ছিল কখন স্কুলে যাব, কখন গিয়ে বসবো, এরকম একটা ব্যাপার। আমরা প্রিয় দর্শক, আমরা একে একে পরিচয় হয়ে দিলাম আমাদের দুজন অতিথির সাথে। আসলে আমরা শুনবো তাদের কাছ থেকে, তাদের ফেলে আসা দিনগুলোতে তারা কোন জিনিসগুলো, কোন জায়গাগুলোতে এবং কোন খাবারগুলো তারা প্রবাসে থেকে মিস করেন। রাশেদ, আপনি যদি বলতেন। জি। কোন সময়টা আপনি বেশি মিস করেন এখানে?
স্কুল জীবন, কলেজ জীবন, বন্ধুদের সাথে আড্ডা, এবং আপনারা খেলতেন কোথায়? ওভারঅল বলতে গেলে এভরিথিং উই মিস অ্যাবাউট ঢাকা, এভরিথিং। আমরা ওই সময়গুলা আমরা ভেরি লাকি যে আমরা সব জেনারেশনটা পাস করে আসছি। হাউ ইজ বিকজ তখনকার যুগে আমরা 90s 2000 ইয়ারে কিন্তু আমাদের মোবাইল ফোন ছিল না, ইন্টারনেট ছিল না। এখন আমরা মোবাইল ফোন ইউজ করতেছি, ইন্টারনেটের যুগটা দেখতেছি। সো আমরা কিন্তু ডিফারেন্সটা দেখতে পারতেছি, অনেক আপডেট আমরা অনেক কুইকলি পেয়ে গিয়েছি। সো এখনকার যুগের ছেলেপেলেরা যারা আছে তারা কিন্তু এটা বুঝতে পারবে না। আগের সেই ভার্সনটা ওরা পাচ্ছে না, ওরা চিনছে না টিভি, সাদা কালো টিভি। এক্স্যাক্টলি। ওরা রেকর্ডিং করে গান শুনে নেই কখনো, সিডি প্লেয়ার যখন সিডি প্লেয়ার দেখে নেই, ক্যাসেট ভাড়া করে নেই, সিনেমা দেখেনি। ওরা আমাদের যে আড্ডাগুলো, ওরা একটা মোবাইল ফোনই পেয়েছে, নেট পেয়েছে, বাট আমরা যে কি বলেন আপু, আমরা যে মাল্টি জিনিসগুলো আমরা পেয়েছি। মোবাইলের আগে আমরা অডিও গান শুনেছি, সিডি রেকর্ড শুনেছি, টিভি দেখেছি, এবং তারপরে মোবাইল, নেট, ইউটিউব, এই জিনিসগুলো আর কোনো জেনারেশন, আমাদের পরের জেনারেশন তারা কিন্তু পাচ্ছে না। আর ওরা এগুলো ফিলও করতে পারবে না। শুনবে ওরা যেটা বড়দের কাছে শুনবে, ওভাবে ছিল এক সময়, বাট ওইটার যে অনুভব, ওই ফিলিংসটা এখনকার এই মানে 6 ইঞ্চি বা 7 ইঞ্চির ভিতরে যে দুনিয়াটা সম্পূর্ণ আলাদা কিনা আপু? হ্যাঁ, অবভিয়াসলি। তো আমরা তো এখন সবকিছু হাতের মুঠোয়। তখন সবাই তো আর এত ইন্টারনেট অনেক পরে ছিল মনে হয়, 2000 এর পর থেকে 10, 12 বা 15 এ अवेलेबल। জি জি, ইন্টারনেট বাচ্চারাও সারাদিন মোবাইলের ভিতরে আছে। আপনার কোন জায়গাটা, কোন খাবারটা বেশি মিস করেন আপু এখানে, যে আমি দেশে গেলে, ছুটিতে গেলে ওই খাবারগুলো আমি 1 সপ্তাহ বা 3 দিন ধরে খাবো, বা ওই জায়গাতে প্রিয় দর্শক, আমরা একটি কল আছে, আমরা কলটা রিসিভ করবো। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার পরিচয় দিয়ে যদি বলতেন। আমি আমার বাড়ি ঢাকা নাই, সিলেট। জি বাট আমি পুরান ঢাকা সম্বন্ধে কিছু আইডিয়া আছে। আমি এই পুরান ঢাকার বাইকে কিছু জিজ্ঞেস করব। অবশ্যই ভাইয়া, স্বাগতম আপনাকে। আমি 1972 কথা মানে আমার মনে পড়ে। জি ভাইয়া, আমি তখন ছিলাম এই পুরান ঢাকায়, এই যে কি কয় এটা, মহাজনপুর লেন, উনি চিনবে? জি জি জি, আমি চিনি মহাজনপুর। জি জি জি, ওইখানে একটা আমার দাদার একটা বাসা ছিল, মানে বিহারির সাথে। জি, ওইখানে আমি থাকতাম। তখন আমার লন্ডন আসার প্রোগ্রাম, জি বুঝছেন? জি, আমি ছোটও ছিলাম, 14-15 বয়সাতে। ওই সময়টা আপনি কিরকম মিস করেন ভাইয়া? ওইখান থেকে যখন বাইর হইতাম, জি, দিনের বেলা তো নানান রকমের এই যে জিনিসপত্র বিক্রি হইতো, কি কুলফি বলতো, আর ওরা উর্দু বাংলায় কথা বলতো। জি জি, তারা ঠিক না? বলতো। জি জি, উর্দু আর বাংলায় কথা বলতো। আর নানান ধরনের এই যে ফাস্ট ফুড, ওই ঠেলা গাড়ি নিয়ে মানে ওইদিকে মানে বিক্রি করতো। কি খাবার আপনি মিস করেন যেটা ওই সময় খেয়েছেন? আর ভয় করতো এই যে বানর, এই যে বানর গুলা চতুর্দিকে থাকতো ওই এলাকায়। জি, পুরান ঢাকার কিছু এরিয়াতে এখনো আছে বানর আছে, এখনো, কিন্তু অনেক কমে গিয়েছে আর কি। এখনো আছে এগুলা? জি আছে, এখনো বিলুপ্তর পথে, একেবারে বিলুপ্ত হয়নি, আছে। আচ্ছা, আর একটা দোকান আছে এই যে মিষ্টি, মরণ ছাদ। হ্যাঁ, মরণ ছাদ খুবই বিখ্যাত মিষ্টির দোকান, এখনো আছে। খুব বিজি থাকতো ইভিনিং এ। জি জি জি, ওইটা থেকে দই আইনা খেতাম এভরি ইভিনিং। দইটা খুব মজা ছিল। এটা আছে এখনো? জি আছে, এখনো আছে। মনে হচ্ছে আরো 2টা ব্রাঞ্চ হয়েছে আর কি। আর মজার কথা হইলো, এই আমরা ওই রাস্তার পাশে নবাবপুর রোডে দাঁড়াইয়া থাকতাম। আমি তো ইয়াং, তো আরো ছেলে পেলে ছিল। তো এই যে মেয়ে লোকের গাড়ি, ও একটা রিক্সারে হিট করছে, মানে ঠেলা দিছে। তারপর ওই আমরা সব গেজা হইয়া পড়ছি, ওই মেয়ে লোকের গাড়ি আটকাইছি। আটকানির পর ওই টাকা দিয়ে যাইতে না, টাকা দেওয়াই লাগছে। তারপর জরিমানা দিয়া গেছে। প্রথম বড় বড় কথা বলছে, ওই আমি ওই সেই, ওই আমার বাবা ডিসি, ওই আমার বাবা ওই সেই। না, কিছু হবে না, পয়সার টাকা দিয়ে যেতে হবে, এই গরিব মানুষের রিক্সা ভাঙছো। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। সময় আছে, ওটা আমার মনে পড়লো, ওই বাইকে আমি একটু জিজ্ঞাসা করি। অনেক ধন্যবাদ আইএনটিভির পক্ষ থেকে, ঢাকার পক্ষ থেকে, ঢাকার কথার পক্ষ থেকে, আমাদের অতিথিদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার সেই সময়টা স্মৃতিচারণ আমাদেরকে করেছেন।
আর মনোরঞ্জন শুনে আমার একটা কথা জি, মনে আপু পড়ে বলেন। গেল। কারণ আমি তো তখন একদমই ছোট, আমার বড় আপু কিন্তু আমার থেকে জি। আমাদের থেকে সবার বড়, অনেক বড়। তো তখন আমি আপুর বিয়ের সময় আমি ঘুমিয়েছিলাম প্রায়, বাট তখন মরণচাঁদ মিষ্টি নিয়ে আসছিল, মানে তখন বিয়ে হয়েছিল, বিয়ের সময় আচ্ছা, অনেক আচ্ছা, আচ্ছা। মরণচাঁদ মিষ্টি নিয়ে আসছিল। ওনার কথাতে আমার এই কথাটা মনে হয়ে গেল। ওই মিষ্টি এরপরে তো আসলো ভ্যারাইটিস মিষ্টি আলাউদ্দিন বা ওই মিষ্টিগুলোর স্বাদ বা দই আমার মনে হয় এখনকার মিষ্টিগুলো বা স্বাদ বা দইয়ের সাথে সেই সিমিলার না, একটু অন্যরকম। তো প্রিয় দর্শক শুনছিলেন, শুনবো রাশেদ আপনার কাছে যে আড্ডা দেওয়ার যে জায়গা ঢাকা শহরে তো আমরা জানি এখন তো আরও নাই, আগে তো রাস ছিল, খেলার মাঠ বা খোলা মাঠ। আমরা তো ঢাকা শহরে মানে জমি, যে ফসলওয়ালা জমি, ধানের, এগুলো তো আমরা দেখি নাই। হ্যাঁ, আমাদের এই অনুভবগুলো নিতে হলে যেতে হতো নদীর ওই পার Exactly. বা আপনাদের আশুলিয়ার ওইখানে আমাদেরকে যেতে হতো। তো এইটা আপনি কতখানি মানে ওই সময়টা আপনি কোথায় খেলেছেন বা আড্ডার জায়গাগুলো কোথায় ছিল আপনাদের? আমি পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় ছোট থেকে বড় হয়েছি, তো সেখানে তো লিমিটেড জায়গা ছিল। তো বিভিন্ন স্কুলে যে আমরা রিকোয়েস্ট করতাম যে এই স্কুলে এসে খেলবো, বা দুপখোলা মাঠ ছিল, সেখানে সবাই আমরা কন্ট্রিবিউশন করতাম, একটুখানি জায়গায় এই স্টেপ টেনিস নিয়ে খেলতাম, অনেকে প্রপার ক্রিকেট বল নিয়ে খেলতো। কিন্তু দুঃখবশত লাস্ট ইয়ার যখন আমি যাই, যে আমাদের একটা আড্ডার জায়গা ছিল লক্ষ্মীবাজারে, সবাই মিলে ওখানে বসতাম, আড্ডা মারতাম, ওই জায়গাটা আর নেই। তো ওখানে দোকান টোকান হয়ে সব কিছু, সো এভরিথিং ইজ চেঞ্জ। তো ওই জিনিসগুলো খুব মিস করা হয়। জি, আর আপনাকে মানে এই ধরনের খোলা জমির অনুভব নিতে হলে আপনারা কোথায় যেতেন? নদীর ওপার মেইনলি। জি। আর তখন আমাদের লঞ্চের বিজনেসও ছিল, আমরা লঞ্চে করে বালিগাঁও চলে যেতাম, নাহলে বিক্রমপুর। সদরঘাট লঞ্চ টার্মিনালে আড্ডা দিয়েছেন কিনা? জি, জি, আমাদের লঞ্চের এখন একটা হেভি রেস্টুরেন্ট হয়েছে সদরঘাট। জি, 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 রোড টপ। হ্যাঁ, 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 আমি যাইনি, বাট আমি অনেক সময় ভিডিও ফেসবুকে দেখেছি। দেখি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো স্ট্রিট ফুড নিয়ে তারা করেছে। জি, জি, জি। আসলে আমাদের তো নামি দামি কোনো স্ট্রিট ফুড আমরা খেতাম না। অনেকে বলে হাজির বিরিয়ানি, আমরা কিন্তু হাজির বিরিয়ানি ওইভাবে, দর্শক আমরা কিন্তু হাজির বিরিয়ানি তো অভ্যস্ত না, আমরা স্ট্রিট ফুড অভ্যস্ত। ঢাকা শহর স্ট্রিট ফুড অভ্যস্ত। সেটা যে একটা টেস্ট স্টাইল করে যারা নন ঢাকাইয়া তারা বলেন হাজির বিরিয়ানি। আমরা কিন্তু ওই পর্যন্ত যেতাম না, আমরা 2 টাকার হালিম খেতাম টং দোকানে দাঁড়িয়ে। স্কুলে গেলে ফুচকা আমাদের খেতেই হবে। ফুচকা খেতাম, চানাচুর ভাজা। ঝালমুড়ি। ঝালমুড়ি। তো এই জিনিস, আচার ছিল আপু, আচার, জি। ওই যে পলিথিনে আচার দিত, আমি খেতাম, জি, আমি পছন্দ ওইটা করি। অসাধারণ মজা। আচার নিয়ে যদি বলেন আপু, ঢাকার আচার। আমার সব থেকে প্রিয় ছিল আচার, ফুচকা। ইভেন আমি লাস্ট ইয়ার দেশে গিয়েছি, ওখানে গিয়েও আমার ভাগ্নি, আমার মানে সবাইকে নিয়ে ফুচকা খেলাম। এখন তো অনেক হয়ে গেছে আসলে, এখন অনেক কিছু চেনাও যায় না। আমাদের আগে যেমন অল্প অল্প ছিল, এখন পপুলেশন বেশি হয়েছে। আগে আস্তে আস্তে কিন্তু সবকিছুই মানে চেঞ্জ হয়ে গেছে, বেড়ে গিয়েছে পপুলেশন সবকিছু। কারণ আগে অনেক মানে ঠান্ডা ছিল ঢাকাটা, আস্তে আস্তে মানুষ ঈদের সময়টা কেমন অনুভব করতেন যখন সবাই চলে যেত ঢাকা ছেড়ে? তখন তো খুব মজা। এক সপ্তাহ মনে হতো ঢাকায় একদম আমাদের খালি, পুরা ফাঁকা, সকালের নাস্তা পাওয়া যেত না। কিন্তু ঢাকাতে ওই সময় আমরা খুব ভালো লাগতো বেরোলে, যে কোথাও কোনো ট্রাফিক নাই, ট্রাফিক নেই। এখনো মনে আছে বকশিস কালেক্ট করে, যে আত্মীয় স্বজনরা বকশিস দিতে ঈদে সালামি টালামি নিয়ে দেন আমরা রেস্টুরেন্টে খেতে যেতাম, নাহলে ভিডিও গেমস খেলতে যেতাম। তখন তো ভিডিও গেমসও চলতো, এই যে বড় বড় মনিটর কি বলতো ওগুলা, জয়স্টিক দিয়ে এখানে বাচ্চারা খেলে মনিটর গেমগুলো, যে ওইটা তো একসময় প্রচুর চলতো। 1 টাকা কয়েন দিয়ে, 2 টাকা কয়েন দিয়ে। আব্বা আমরা তো অনেক মার খেয়েছিলাম তো। সবাই আমরা পয়সা নিয়ে ওই গেমের ভিতরে দিয়ে দিত ছেলেরা যারা আছে। আর আপু, ঈদের জামা কাপড় নিয়ে দেশে যে স্টাইল, আপনাদের সময়টা তো রেডিমেড কাপড় ছিল না, ছিল ভাইয়া, বাট আমি আমাদের টেইলারে বানাতে হতো তো, বাট আমরা আমার বেশিরভাগ কেনা হতো, বানানো হতো, বাট ঈদের টাইমটাতে আমরা তো ওই সময় যে বিরঙ্গনা বা সময়টা যে ক্ষেপণ হতো, দর্জিরা তো অনেক জ্বালা পোড়া দিত, ওইটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, ওখানে তো মানে এখনো এরকম আছে, বাট আগে হচ্ছে বেশি, যেমন অনেক আগে ঈদের ইয়াটা দিতে হতো, জামাটা দিতে হতো, মাস আগে অর্ডার দিতে হতো, আদারওয়াইজ ওরা নিত না। আর আমি হচ্ছে, আমরা তো উত্তরাতে ছিলাম, তো ওখানে আমি বেশি রেডিমেড জামাই বেশি করতাম বেসিক্যালি, আসলে যেটা সত্যি কথা। তো আমি হচ্ছে পুরা উত্তরাটা ঘুরতাম, লন্ডন প্লাজা, রাজলক্ষ্মী, আমির কমপ্লেক্স, যত কয়টা ওখানে ছিল। রাজলক্ষ্মীর খুব সুন্দর একটা মানে মেমোরি মনে, আপনি যদি একটু বলতেন, ওখানে এক সময়
রাজ্জাক সাহেব বসে থাকতেন। জি জি, আমি মনে হয় আপনাকে কথাটা বলেছিলাম। আসলে আমরা ওখানেই তো বড়, তো ওখানেই যেতাম, মাঝে মধ্যেই দেখতাম রাজ্জাক তার নাতিটাতি নিয়ে বসে আছে, তার ছোট ছেলে। আমি অনেকবার দেখেছি তারা তাদের মানে কোন শপের মধ্যে বসে আছে, আমরা ঘুরতাম, দেখতাম রাজ্জাক উনি প্রায় তো অনেকেই দেখা করতে। দর্শক, এখন ইউটিউবার ফেসবুকারের কারণে যারা অভিনয় করেন মেইন স্ট্রিমে, তাদেরকে আমাদের দেখার আগ্রহটা কমে গিয়েছে। কিন্তু এক সময় কিন্তু আমাদের ইউটিউবার ফেসবুক আর সোশ্যাল মিডিয়া ছিল না, তখন কিন্তু আমাদের টিভি পর্দায় যারা আসতেন তাদেরকে দেখার জন্যই আমরা কিন্তু গভীর আগ্রহে থাকতাম, এবং সম্মানবোধটাও কিন্তু অধিক বেশি ছিল। এখন কিন্তু আপু সেই সম্মানবোধটাও নেই। এখন একেবারে ঘরে ঘরে সবাই স্টার। যে তো এই জিনিসগুলো আসলে ভালো, আবার খারাপ সাইডে অনেক বেশি। তো যেটাই বলছিলাম আপু, ওই যে আপনার খেয়াল আছে কিনা উত্তরের ওই পাশে এয়ারপোর্টের ওই পাশটা যেখানে একটা জায়গা ছিল, আমরা যেতাম যে রানওয়ে, জি ল্যান্ডিং, জায়গাটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, ওখানে মাঝে মধ্যে আমাদেরও যাওয়া হতো, বিকেলে ঘুরতে টুরতে গেলে ভালো লাগতো। ওখানেও ফুচকা টুচকা এগুলো পাওয়া যেত, তো আমরা বসে মনে হয় টং বসতো আর কি, ভ্যানে করে নিয়ে আসতো। হ্যাঁ ভ্যানে করে, ওইটাই মজা বাংলাদেশে। ঝালমুড়ি, তারপরে আপনার ওই পাশটা আবার ওই যে বুট ভাজতো, যে মনে আছে বুট, এই জিনিসগুলো কিন্তু দোকানে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায়, সেই স্বাদটা পাওয়া যায় না। এখনো ওরা আমাদের যারা মানে যে নেক্সট জেনারেশন মানে ভাগনা ভাগ্নি যারা আছে, ওরাও কিন্তু বাহিরের জিনিসটাই দেখলাম বেশি পছন্দ করে, চা খাবে বাহিরে, তখন কোনো ভালো কোনো শপে খাবে না, এরকম একটা ব্যাপার হিসেবে। তো তাহলে যারা গৃহিণী আছেন তাদের তো কষ্ট কমে গিয়েছে, সবাই বাইরেই খায় নাকি রেডিমেড। হ্যাঁ, ওরা একদমই ঐতিহ্য নাই যে বাসায় খেতে হবে, বাসায় খেতে হবে। হ্যাঁ, সেটা নাই। সেটাই আমিও এখন দেখছি যে মাল্টিকালচারের ঢাকায় অনেকে দেশে ঈদ করেন না, ঈদের সময়টা তারা সিঙ্গাপুর, মালয়েশিয়া এইসব জায়গায় চলে যায়। আমরা আসলে এই ধরনের ঐতিহ্য অভ্যস্ত না, আমি জানি না তাদের কেমন লাগে। এটা কিন্তু আরেকটা ফান, এটা কিন্তু আরেকটা ফান যেটা আমরা করতাম, ওরা এটা বুঝতে পারবে না, ভেরি হার্ড টু এক্সপ্লেইন। আমরা তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে আমরা ঈদ করতাম, যে ঈদের দিন আমরা নামাজ পড়ে বা আপনাদের বাসায় ভাই বাবারা আসলে দেখা করে আপনারা বের হয়ে যেতেন ঘুরতে বান্ধবীদের বাসায় ঈদের সময়। ফার্স্ট অফ অল আমার কাহিনী আছে ঈদে, আমি কোনো সময় কিছু করি না করি, ঈদের দিন সব কিছু ঠিকঠাক করে বাসায়। এখন আমার ভাইয়ারা বলে, সবাই বলে, ভাই বোনেরা, যে তোমার এই জিনিসগুলো আমরা খুব মিস করি। যেমন আমি সব কিছু গুছাতাম, ছোট ছিলাম বাট সব গুছিয়ে টুছিয়ে, মানে বাসা টাসা আমার যেই পর্যন্ত ঠিকঠাক না হবে, আর কুকিং এর কাছে একটু কমই যেতাম, ওই সময় যেত না। মর্নিং এ সকালবেলা উঠে সালামির একটা টার্গেট থাকতো, সবার কাছে সালামি নেব। ড্রেস সর্বপ্রথম উঠেই শাওয়ার, গোসল করতাম, গোসল টোসল করে তারপরে কার কাছ থেকে আমার বড় দুলাভাই ছিল, ভাইয়ারা ছিল, ভাইয়ার ফ্রেন্ডরা ছিল, আব্বা, সবাই টার্গেট করে রাখতেন যে কে সালামিটা দিবে, তাদের সাথে কত কালেকশন হলো, সালামিটা নিয়ে তারপরে নেক্সট বান্ধবীদের ওখানে কোথায় যেতেন আপু ঘুরতে, কোন এরিয়া যেতেন ঈদের দিন বা ঈদের পরের দিন? বোটানিক্যাল গার্ডেনে অনেকে যেত, বেশ ভিড় ছিল। অনেক ঢাকা শহরে চিড়িয়াখানাটাও খুব হাউসফুল। চিড়িয়াখানা আমি ছোটবেলায় গিয়েছিলাম। হ্যাঁ, ঈদে তো তবে শিশু পার্ক ছিল, যেটা শিশু পার্ক। হ্যাঁ, ওখানে তো ঢাকার ওইদিকে তো অনেক বোটানিক্যাল গার্ডেন, বলদা গার্ডেন, তারপরে আপনাদের ওই পাশে নন্দন, তারপরে ফ্যান্টাসি কিংডম, বেশ পপুলারিটি পেয়েছে। তো এখনো তো আছে? হ্যাঁ, আছে। ওখানে গিয়েছেন কিনা? আমি ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম, বাট নন্দন পার্কে যাওয়া হয়নি। আমি নন্দনে গিয়েছি, ফ্যান্টাসিতে আমি যেতে পারিনি, আমার সৌভাগ্য হয়নি পর্যন্ত। আমি গিয়েছিলাম দুটোটাতে, কিন্তু মেইনলি আমরা যেটা যেতাম পুরান ঢাকায় মেলা, মেলা বসতো অল ডে লং। ওখানে কি জানি ওই যে বোট ছিল যেখানে আপনি পানির ভিতরে ই করতেন, তারপর খেলনার গান, এগুলা নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট ছিল। ওই যে আমাদের সময় একটা স্টিলের নৌকা পাওয়া যেত, সলতা দিয়ে ছাড়তো, এগুলা তারপরে যে মার্বেল ছিল, মার্বেল, তারপরে কি বলে লটকন দিয়ে এই যে কি যেন লটকন বলতো না, যে কি যেন এটা লটকার মতো, ওইসব জিনিসে আমরা মেইনলি। একটা ফল ছিল না বেতের মতন, খেলে ভিতরে বিচি ছিল, উপরে বেতের মতন, নামটা মনে পড়ছে, এখানে পাওয়া যায় না, আমি পাইনি এখন পর্যন্ত। ওই ফলগুলো তো এখানে আসে না, আমরা মিস করি। আসলে মানে ঢাকার কথা বলে আমাদের, যদিও মফস্বলের যারা তাদের একটু খোলামেলা বড় হয়েছে, আমরা তো চার দেওয়ালের ভিতরে বন্দি, বিশেষ করে লোডশেডিংয়ে আমরা
ছাদে যেতে হতো, ছাদে চলে যেতাম, লোডশেডিং গেলে সবাই ছাদে কিন্তু চলে কেন যেতাম। জানি আমার কাছে ঢাকাই ভালো লাগে। ঘোরার জন্য ঠিক আছে, গ্রাম অনেক ভালো লাগে, বাট আমরা যে অভ্যস্ত আর কি, ভালো আমরা লাগে। চার দেওয়ালে আমার অভ্যস্ত। এটা আমার opinion, অ্যাক্টিভিটিসের সবাই অভাব সমান ছিল না, না। কিন্তু অ্যাক্টিভিটিসের অভাব ছিল না। হ্যাঁ। উইকেন্ড এটা শুধুমাত্র আমারই ওপিনিয়ন। আমি জাকজমকে পছন্দ করি সব সময়, একটু ক্রাউডেড থাকতে পছন্দ করি। অনেকে পছন্দ করে না, অনেকে সাইডে চলে যায়, সাইডে চলে যেতে চায়, আমি চাই না। এটা ঢাকার লোকেদের হয় আপু। আমি যেমন খুব নিরিবিলি পরিবেশে থাকতাম, আমি লন্ডনেও, আমি নিরিবিলি ছেড়ে কিন্তু এখন ইস্ট লন্ডন একদম গ্যাদারিংয়ে এসেছি, যেখানে আমি দেখবো ঈদটা কেমন হয়। আমার মন ছিল Exactly, আমি এটা পছন্দ আমি করি। চা খাবো টঙে গিয়ে, সেই পরিবেশ কিন্তু এখন পরিবেশটা আপনার উপরে। অনেকে বলে ছেড়ে চলে যাও দূরে, দূরে গেলে আমার 7-8টার পরে আর তখন মনে হয় যে আমি কোথায় আসছি। একদম নীরব, আমার কাছে ভালো লাগে না। অনেকে বলে but আমি জানি কিন্তু না। ওখান থেকে দিন 2 ঘন্টা ড্রাইভ করে যাই আসি, তারপরও আমার আসার সময় আমি ট্রাফিক পেলেও আমি বলি যে আমি মানে শান্তিতে আছি, আমি ট্রাফিক পার হয়ে বাসায় যাচ্ছি, ঢাকা মনে হচ্ছে। অনেকে বলে তো যে এত ট্রাফিকে থাকার দরকার নেই, তো বেরোতে যেতেই তো 1 ঘন্টা। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যে পরিবেশে অভ্যস্ত, জি। আপনার মন ছিল যে 12টায় একটু বের হব, আপনি তো একটা নিরিবিলি বা সিটির বাইরে গেলে তো ওইটা হয় না। 7টার পরে কোয়াইট, সবাই ঘুমা যায়, সেখানে গাড়ির জোর লাগলেও চিন্তা করতে হবে যে আমার পাশের নেইবারে ডিস্টার্ব হচ্ছে কিনা। তো এই জিনিসগুলো তো আমরা অভ্যস্ত না, যদিও আমরা এখন অত বেশি ক্লাউড করি না, কিন্তু কিছু তো শব্দ হয় আপনার বসবাসে। তো সেটাই বলছিলাম, শুনবো রাশেদের কাছ থেকে দেশের কোন বন্ধুদেরকে মিস করেন এবং যাদেরকে নিয়ে আড্ডা দিতেন বা যাদেরকে নিয়ে হারিয়ে যেতেন 2-3 দিনের জন্য। আমার ফ্রেন্ড তো অনেক ছিল, বাট ক্লোজ কিছু ফ্রেন্ড ছিল, তার মধ্যে একজন এখানে আমার সাথেই আছে, আমার বন্ধু নয়ন। আর বাকি যারা আছে, দুজন অস্ট্রেলিয়া চলে গেছে, একজন ইটালি চলে গেছে, একজন বাংলাদেশি আছে। তো তাদের সাথে আমার একটা অন্যরকম একটা ভাইব ছিল, ক্রিকেট খেলা থেকে নিয়ে বাইরে যাওয়া থেকে নিয়ে, কোনো ঈদ আসলে আমরা সবাই মিলে নদীর উপর চলে যেতাম, বা তখন রাইফেল স্কোয়ারের শপিং মলগুলো খুব ফেমাস ছিল, ওখানে শপিং মলে যে আড্ডা। রাইফেল স্কোয়ার সেই আগের রাইফেল স্কোয়ার নাই মনে হয়। আমি লাস্ট টাইম আমি 2007-এ দেখেছি, মার্কেট হয়ে গিয়েছে ওখানে। আমি জানি না নামটা, অনেক বছর, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সো এই যে বাইরে আড্ডা দেওয়াটাই, ফ্রেন্ডসদের যে এই ফ্রেন্ডগুলো এখন আর পাওয়া যায় না এখানে, সবাই তো বিজি। রিকশায় হরতালের দিনে কিন্তু রিকশায় চলে হরতালটা দিতাম। শহরটা আমরা ঘুরে দেখতাম আর কি, যখন ফাঁকা থাকতো। আগে যে সময়টা ছিল, যেমন মার্কেটগুলো ছিল, মৌচাক, তারপর হচ্ছে কি যেন ভাইয়া, নিউ মার্কেট, চাঁদনী চক, এগুলো এখন পরবর্তীতে যেমন আরো অনেক মার্কেট, যেমন আমরা ইস্টার্ন প্লাজাটা আমরা টিভিতে অ্যাড হ্যাঁ, তখন কিন্তু ইস্টার্ন প্লাজা আরো এক্সেলেটর সিঁড়িটা যেটা হলো, আমরা ওইটা দেখতে তো অনেক লোক আসতো, খেলা আছে কিনা। যদিও দাম একটু ভালো প্রাইস ছিল সেখানে, আমরা কিন্তু শপিং ওখানেই যেতাম ভাই। ইস্টার্ন প্লাজা হওয়ার পরে ওখানে বেশ প্রচুর ইস্টার্ন প্লাজা, এটা এই নামটা কর্ণফুলি, গার্ডেন সিটি, তারপরে কিন্তু এখন তো আরো অনেক হয়েছে। কারণ আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন আমাদের উত্তরাতে ছিল হচ্ছে মাস্কাট প্লাজা। আমি কিন্তু নর্থ টাওয়ারটাও দেখে আসিনি। বসুন্ধরা সিটি আপনি মনে দেখে আসছেন? আমরা বসুন্ধরা সিটি দেখিনি, আমি এখানে আসার পর আর কি বলছি। আচ্ছা, আমি দেখে অনেক পরে গেছি। হ্যাঁ, মানে এখন তো আরো অনেক কিছু আছে যেটা আমরা জানিও না আসলে। মার্কেট হয়েছে, অনেক দিন পর যাওয়া হয় তো সবকিছু চিনে। আরং ছিল, আরো অনেক আগে থেকে আরং ছিল। না আসলে সেটাই বলছিলাম যে আমাদের বেড়ে ওঠা বা যে জিনিসগুলো এখনকার জেনারেশন, সেই জিনিসগুলো তারা বাইরে না আসলে অনুভব করতে পারবে না, যে তার শহরের, শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে এখন যার প্রয়োজনে শেষে বৃদ্ধি করছে। আমরা ঢাকাটা যেভাবে আমি এটাই বলতে চাই দর্শকদের ক্ষেত্রে, মেইন কথাটা বলতে চাই, যারা ঢাকায় আছেন, ভালো আছেন, আমরা বুঝতে পারি। আমরা অলমোস্ট 19-20 ইয়ার্স হয়ে যাচ্ছে আমরা দেশের থেকে দূরে থাকি। আমরা যাই, প্রতি বছর যাই, কিন্তু যে ভাইব, খাবার, আত্মীয় স্বজন, এগুলা কোনো সময় এখানে পাওয়া যাবে না। সো যারা ঢাকায় আছেন খুব ভালো আছেন, এটাই বলতে চাই। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের অর্ধেক সময়ে। আমরা একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও কথা হবে ঢাকার কথায়, আবারও শুনবেন আরও সুন্দর সুন্দর কথা।